দরজা খোলো সানা, আমাকে দরজা ভাঙতে বাধ্য করো না। সানা চুপচাপ বসে কান্না করছে। সাফওয়ানের কথার জবাব দিচ্ছে না। সে দরজা খুলবে না বলেই ঠিক করেছে। সাফওয়ান বারবার ডেকে সানাকে দিয়ে যখন দরজা খোলাতে পারল না, রাগে সাফওয়ান দরজা বাহির থেকে আটকে দিল। ঠিক আছে, ফাইন, তুমি দরজা খুলবে না, ফাইন। আজ সারা রাত একা এই রুমে তুমি থাকবে, আর এটাই তোমার শাস্তি। সাফওয়ান চলে গেল মেইন সুইচ অফ করতে। সে কি করবে সানা যখন বুঝতেই চাইছে না। সানা সাফওয়ানের কথা সিরিয়াসলি নিল না, কিন্তু কিছুক্ষণ পর লোডশেডিং শুরু হয়ে গেল। সানা কারেন্ট চলে গেছে বলে ভাবলেও সাফওয়ান তো সত্যি সত্যি মেন সুইচ অফ করে দিয়েছে। এমনিতেও শীতের রাত, গরম লাগার কোনো চান্সই নেই। তাই আজ কারেন্ট না হলেও চলবে। টর্চ বের করে সে নিচে গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ল। সাফওয়ানের রুম যেহেতু সাউন্ড প্রুফ, সানার চিল্লানোর শব্দও কানে আসবে না। খাটের মাঝে হাঁটু মুড়ে বসে আছে সানা। অন্ধকার রুমে তার ভয় লাগছে। এখন তার অনুশোচনা হচ্ছে, কেন তখন সাফওয়ানকে দরজা খুলে দিল না। দরজা খুলে দিলে হয়তো আর এখন তাকে এই অন্ধকার রুমে একা থাকতে হতো না। প্রচণ্ডভাবে ভয় লাগছে সানার। হঠাৎ বাহিরে কারোর হাঁটার শব্দ পাচ্ছে। সানা ভাবল হয়তো সাফওয়ান আসছে। বাহিরে কি আপনি শুনছেন? কেউ কোনো উত্তর দিচ্ছে না। সানার ভয় বাড়ছে। সে ডুকরে কেঁদে ওঠে। সানা রুমের মধ্যে কারোর উপস্থিতি অনুভব করে। শীতের মধ্যেও ভয়ের চোটে সানা ঘেমে যাচ্ছে। সানার খুব কাছে কেউ একজন আসছে। তার গরম নিঃশ্বাস সানার মুখের ওপর পড়ছে। সানা জোরে চেঁচাতে নিলে আগন্তুক সানার মুখ চেপে ধরে। এই মেয়ে, সারাক্ষণ কি তোমাকে চেঁচাতে হবে? একটু চুপচাপ থাকবা তো। সাফওয়ানের আওয়াজ পেয়ে শান্তি পায় সানা। সাফওয়ানকে জড়িয়ে ধরে টাইট করে। হঠাৎ এভাবে সানা যে তাকে জড়িয়ে ধরবে সাফওয়ান একটুও ভাবেনি। আপনি কোথায় ছিলেন এতক্ষণ? জানেন আমি আমি কত ভয় পেয়েছি। আমাকে ক্ষমা করে দিন, আমি আর এরকম কখনো করব না। সানা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর সাফওয়ানের কাছে ক্ষমা চাইছে। সানা খুব ভয় পেয়েছে। এভাবে ভয় দেখানো উচিত হয়নি তার। আচ্ছা ঠিক আছে, আমাকে ছেড়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। না, অন্ধকারে আমার খুব ভয় লাগে, আমি আপনাকে ছাড়বো না। সানা আরও জোরে শক্ত করে জড়িয়ে ধরে সাফওয়ানকে। সানার এভাবে জড়িয়ে ধরায় তাকে ছাড়াতে খুব কষ্ট হয় সাফওয়ানের। অবশেষে ব্যর্থ হয়ে সানাকে জড়িয়ে ধরি তার ঘুমানো লাগলো। সানা, এভাবে ঘুমানো যায় না, আমাকে ছেড়ে দিয়ে ঘুমাও। বলছি না আমি আপনাকে ছাড়বো না, এভাবেই ঘুমাবেন আজ। বাচ্চাদের মতন জেদ কেন করছো? আজকে আপনি আমাকে যতই বকা দেন আমি ছাড়বো না কিছুতেই। আচ্ছা ঠিক আছে, ঘুমাও এখন। সাফওয়ান হার মেনে নিল। সাফওয়ান রাজি হওয়ায় সানা খুশি হয়ে যায়। চোখ বন্ধ করে সে ঘুমানোর চেষ্টা করে। সানা যেভাবে জাপটে ধরে শুয়ে আছে যে সাফওয়ান নড়াচড়াও করতে পারছে না। সাফওয়ান সানার চুলে বিলি কাটতে শুরু করলো। এছাড়া আর কোনো উপায় নেই। দুজনেই ঘুমিয়ে পড়ল। সকালে রোদ ব্যালকনি দিয়ে এসে রুমে ঢুকলো। সাফওয়ানের ঘুম ভাঙতেই দেখলো সানা তার বুকের ওপর মাথা দিয়ে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ব্যালকনির দিকে নজর গেল। ব্যালকনির দরজা খোলা দেখে মনে পড়ে গেল কাল এখান দিয়ে রুমে আসার পর দরজা আটকাতে মনে ছিল না। সাবধানে সানাকে বালিশে শুইয়ে দিয়ে উঠে বসে সাফওয়ান। ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে সানা এখনো ঘুমাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বাজে। এই সানা, ওঠো তাড়াতাড়ি, সকাল হয়ে গেছে। ধুর আব্বু, আমাকে ডিস্টার্ব করো না, ঘুমাতে দাও। এই মেয়ে, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তোমার আব্বু লাগি? ধুর, যেই হন, এখন আমাকে ঘুমোতে দেন। ফাইন, ঘুমাও। তোমার মামি কল দিয়েছে, জলদি উঠে কথা বলো। মামির নাম শুনতেই সানা লাফিয়ে উঠে বসে পড়ে। কই মামি, আগে বলবেন না? তুমি মমকে এত ভয় পাও কেন? সাফওয়ানের হাসিতে বিরক্তির চরম পর্যায়ে চলে যায় সানা। বুঝতে বাকি রইল না যে সাফওয়ান তাকে ওঠানোর জন্য মিথ্যে বলেছে। কাল রাতে আপনি আমাকে ইচ্ছে করে ভয় দেখিয়েছেন। রুম তো ভেতর থেকে লক ছিল, তাহলে আপনি আসলেন কিভাবে? ম্যাজিক। সাফওয়ান হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। তার যাওয়ার পানে তাকিয়ে থাকে সানা।
বিকেলের দিকে সানা আর রেহানাকে নিয়ে বের হয় শপিং মলের উদ্দেশ্যে। কারণ সানার পরার মতন ভালো কিছু ড্রেস কিনতে হবে। আজ তো সাফওয়ান রেহানার ওড়না সানাকে বাঁধিয়ে দিয়েছে। রেহানা এই বাড়ির মেড কম সাফওয়ানের কাছে নিজের বোনের মতন বেশি থাকে। ভাইজান, আপাকে হোস্টেল থেকে কবে নিয়ে আসবেন? অনেক দিন হলো আপা বাড়িতে আসেন নাই। তুই তো জানিস রেহানা, ও এসব পছন্দ করে না, তাই আমাদের থেকে দূরে দূরে থাকতেই পছন্দ করে। কার কথা বলছো আপু তোমরা? ভাবিজান, আমি তো তোমার বড় আপার কথা বলছি, আপনার বড় ননদ। ওনার বড় বোনও আছে? হ্যাঁ ভাবিজান, সানা জানতো না যে তার বড় বোন আছে। সানার মামা যে মামিকে বিয়ে করেছে তা তাদের বাড়ির কেউ জানতো না। সাফওয়ান তার মামার সন্তান না, তা মা থেকে জেনেছিল। সানা ভেবে পায় না দুই সন্তানের জননীকে কেন তার মামা বিয়ে করলো। তাদের এইসব অনেক রহস্যময়। সানার কিছু বলল না, চুপ হয়ে গেল। যথাসময়ে শপিং মলের সামনে এসে গাড়ি থামে। গাড়ি থেকে নেমে যায় সাফওয়ান। সানা আর রেহানাকে নিয়ে শপিং মলের ভিতরে যায়, আর তাদের পিছনে পিছনে অনেক গার্ড। সানা ভেবে পায় না এত এত মানুষ সাথে নিয়ে কেন ঘোরে। বিভিন্ন দোকান ঘুরে সানার জন্য লং ড্রেস সিলেক্ট করে সাফওয়ান, আর কিছু থ্রি পিস এবং গাউন। শাড়ি এইটুকু মেয়ের সাথে যায় না, তাই কিনলো না। রেহানাকেও তার পছন্দের জামা কাপড় কিনে দিল। আমার না ওই ড্রেসটা ভাল লাগছে, ওটা কিনি। এইসব ড্রেস তোমার পরা লাগবে না, চুপ থাকো। সানাকে ধমকে দিয়ে দোকান থেকে বের হয়ে যায় সাফওয়ান। টেডি শপের পাশ দিয়ে যাওয়ার সময় সানার চোখ পড়ে যায় পাশে থাকা এক বড় টেডির ওপর। ওখানে দাঁড়িয়ে থাকে সানা, ওটা দেখছিল। সাফওয়ান কিছু দূর গিয়ে পিছনে তাকিয়ে দেখে সানা এখনো সেই দোকানের সামনেই দাঁড়িয়ে আছে। এই, তুমি এভাবে এক এক দোকানের সামনে দাঁড়িয়ে থাকো কেন? যদি হারিয়ে যাও আমাদের কোথায় খুঁজে পাবে, ইডিয়েট? ওই টেডি বিয়ারটা অন্তত কিনে দিন আমাকে। সাফওয়ান তাকিয়ে দেখে বিরাট এক টেডি বিয়ার। এই মেয়ে এত বড় টেডি বিয়ার দিয়ে কী করবে ভেবে পায় না সে। এত বড় টেডি বিয়ার আমাদের বিছানায় রাখলে তুমি ঘুমাবে কোথায়? একেই তো তোমার জন্য খাটে জায়গা পায় না, তার ওপর টেডি নিলে তো শেষ। আমি জানি না, এই টেডিটা আমার লাগবেই লাগবে। দেখো সানা, জিদ করো না। এটা নিলে তোমাকে আলাদা রুমে ঘুমাতে হবে। একা একা ঘুমাতে পারবে তো? আমার রুমে এই পুতুলের জায়গা নেই। সানার মন খারাপ হয়ে গেল। টেডি বিয়ারটা তার খুব পছন্দ হয়েছে, আবার সে একা ঘুমাতেও পারবে না। সানা মন খারাপ করে সামনে হাঁটা ধরল সাফওয়ানের সাথে। সাফওয়ান কিছুক্ষণ সানাকে দেখে আবারও হাঁটা দিল। সানাকে নিয়ে সে জুতোর দোকানে ঢুকে গেল। সেখানে গিয়ে সাফওয়ান অবাক হয়ে গেল। সাফওয়ান আর মিথিলা মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। সানা সাফওয়ানের হাত শক্ত করে ধরে হাঁটছিল যাতে হারিয়ে না যায়। মিথিলা সাফওয়ানের দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার সাফু, কেমন আছো? ভালো, তুমি? মিথিলাকে দেখে অবাক হয়ে যায় সাফওয়ান, তাও আবার কেমন করে তাকিয়ে আছে। আমিও ভালো আছি। তা সাথে মেয়েটা কে, তোমার ছোট বোন বুঝি? সানাকে ছোট বোন বলায় সানা হাঁ করে তাকিয়ে থাকে। ভিতরে ভিতরে রাগে ফেটে যায় সে। নিজের জামাইয়ের বোনটাকে কি বেক্কেল মহিলা! সাফওয়ানের মিথিলার করা সব অন্যায়ের কথা মনে পড়ে যায়। না, মিট মাই লাভলি ওয়াইফ, সিজ সানা। মিথিলা এবার জোরে হেসে সাফওয়ানের কথা শোনে। মিথিলা হাসির মানে কেউ বুঝতে পারছে না। আরে মজা করো না, মনে ছ্যাঁকা খেয়ে তুমি মনে হয় পাগল হয়ে গেছো। এইটুকু বাচ্চা মেয়েকে বউ বলছো। এবার বোঝা গেল যে মিথিলা সানা আর সাফওয়ানের বিয়ের কথা বিশ্বাস করেনি। এই যে আন্টি, আপনি বইরা দেখে সবাইকে বাচ্চা ভাববেন স্বাভাবিক, আর এমন ডাইনির মতন হাসছেন কেন? আপনার হাসি কত ভয়ঙ্কর, সবাই ভয় পাবে তো। মিথিলার হাসি হাসি মুখ অন্ধকারে ছেয়ে গেল। চোখে মুখে দেখা গেল রাগের আভাস। এবার রেহানা আর সাফওয়ান দুজনেই হেসে ফেলল। সানা যে মিথিলাকে আন্টি ডাকবে সেটা সবার ভাবনার বাইরে ছিল। শাট আপ ইডিয়েট, তুমি জানো আমি কে? সরি আন্টি, আমি জানি না আপনি কে, বাট আপনি কি ভুলে গেছেন যে আপনি কে? ওপরওয়ালা, এটা স্বাভাবিক আন্টি তো। বয়সের সাথে সাথে মানুষের স্মৃতি শক্তি লোপ পায়, শোনেননি? সানা একটার পর একটা অপমান মিথিলাকে করেই যাচ্ছে। সানাকে কেউ বাচ্চা ডাকলে সানার ভালো লাগে না একদম। রাগে কি বলে সে নিজেই বুঝতে পারে না। সানা, চুপ থাকো, চলো, আমাদের লেট হয়ে যাচ্ছে।
সাফওয়ান, আজ রাতে আমার সাথে দেখা করো তো, কথা আছে অনেক। কেন? তোমার সেই সুন্দর বড়লোক হাজবেন্ড কই, যে তাকে রেখে আবার আমার সাথে কথা আছে যে? হেই আন্টি, আমার বর আপনার সাথে কোথাও যাবে না, এই জায়গা থেকে চলে যান। এই, আপনি তাড়াতাড়ি চলুন তো, এই পচা বুড়া আন্টির সাথে আর কথা বলতে হবে না। সিরিয়াসলি, তুমি বিয়ে করে ফেলেছো, তাও আবার এইরকম একটা কার্টুনকে? মিথিলা জিজ্ঞাসু দৃষ্টিতে সাফওয়ানের দিকে তাকিয়ে আছে। সাফওয়ান এতদিন পরে নিজের ভালোবাসার মানুষকে স্ক্রু দেখে মধ্যে শুরু হয়েছে তার তোলপাড়। কি উত্তর দেবে সে? সানা তার স্ত্রী, এইবার সানা যেমনই হোক, সানাকে অপমান করা মানে তাকে অপমান করা। অন্যদিকে, মাইল ইউর টাং মিথিলা, সানা আমার স্ত্রী, ভালোভাবে কথা বলবে। আচ্ছা থাক, দরকার নেই, আমার স্ত্রী আবার যাত্রার সাথে কথা বলে না, এটা স্ট্যাটাসের সাথে যায় না আমাদের। গার্ডস, রাস্তা পরিষ্কার করো, আমরা যাব। অপমানে মিথিলার চেহারা লাল হয়ে যায়। সাফওয়ান তাকে এই প্রথম এভাবে অপমান করলো, তাও আবার নতুন আসা এই মেয়েটির জন্য। যেই সাফওয়ান তার উপর জোরে আওয়াজ করে কোনোদিন কথা বলেনি, আজ সে এইভাবে বলছে। মিথিলা রাগী চোখে তাকিয়ে আছে সানার দিকে, মনে হচ্ছে সানাকে চোখ দিয়ে ভস্ম করে দেবে। মিথিলার রাগী চোখ দেখে সানা ভেংচি মারল। তোমাকে আমি দেখে নেব সাফওয়ান। বাহ মিথিলা, তুমি ভুলেই যাচ্ছ এই সাফওয়ান আসলে কে। আই ফিল ভেরি পিটি ফর ইউর হাজবেন্ড, যে তোমার মতন বউ পেয়েছে। শাট আপ সাফওয়ান। এই আন্টি, আপনি চুপ থাকুন। সানার আগে সাফওয়ানকে টেনে ওখান থেকে নিয়ে চলে গেল। সাফওয়ান মনে মনে একটু শান্তি পেল। আর যাই হোক, এই মিথিলার থেকে যেভাবেই হোক দূরে থাকতে হবে। পাস্ট ইজ পাস্ট। মিথিলা তাকে ছেড়ে গিয়েছিল, সে তো আর ছাড়েনি, তাই সে এখন নিজের ফিউচারে ফোকাস করবে। সানাকে নিয়ে রেহানা, তুমি বাসায় যাও, আমার কাজ আছে একটু। না, আমি একা বাসায় যাব না, আপনিও চলুন আমার সাথে। আমার কাজ আছে সানা, জিদ করো না। ওই ডাইনি আন্টি থেকে দূরে থাকবেন, ওই ডাইনি আন্টির আভাব আমার একটুও ভালো লাগেনি। সানা রেহানার সাথে গাড়িতে করে চলে গেল। সাফওয়ান গার্ডসকে নিয়ে কিছু ইশারা করে দিয়ে সেও মন্ত্রণালয়ের উদ্দেশ্যে পা দিল। গাড়িতে ব্রেক সিটে বসে আছে সানা, আর সামনের সিটে রেহানা। কুদ্দুস গাড়ি ড্রাইভ করছে আর রেহানাকে গাড়ি থেকে দেখে যাচ্ছে। রেহানাও চুপি চুপি চোখে কুদ্দুসকে দেখে যাচ্ছে। সানা জিনিসটা খেয়াল করা শুরু করলো। কিছুক্ষণ সানা কুদ্দুস আর রেহানের কাজকর্মগুলো খেয়াল করে তাদের উদ্দেশ্যে বলল, আপনারা এভাবে চোখ নিয়ে লুকোচুরি খেলছেন কেন? আপনাদের কথা থাকলে মুখে বলুন। কই ভাবিজান, আমরা কি করলাম? আমি দেখছি আপনারা লুকিং গ্লাস ভুল ডাইরেকশনে লিখেছেন। ভাবিজান প্লিজ এসব আবার ভাইজানরে বইলেন না। আচ্ছা, তবে আমার এক শর্ত আছে। কি শর্ত ভাবিজান, বলুন, আমি আপনার সব শর্ত মানতে রাজি। সানার কথায় অনেক ভয় পেয়ে যায় কুদ্দুস। কুদ্দুসকে এভাবে ভয় পেতে দেখে হাসি থামাতে পারে না রেহানা। রেহানা প্রচুর হাসি পাচ্ছে কুদ্দুসকে ভয় পেতে দেখে। এমন স্বাস্থ্যবান ব্যক্তিও কাউকে ভয় পায়। সানাও এটার খুব ভালো সুযোগ ওঠালো। বেশ, আমাকে ফুচকা খাওয়াতে হবে বাসায় যাওয়ার আগে। অনেক দিন আমি ফুচকা খাইনি। ভাবিজান, বাইরে খাওয়া লাগবে না, আমি বরং সব কিছু কিনে এনে দেব, রেহানা আপনাকে বানিয়ে দেবে। কুদ্দুসের কথায় রেহানা সম্মতি জানালো, কারণ বিপদের হাত পা নেই। তাছাড়া সাফওয়ানের পারমিশন ছাড়া এভাবে রাস্তায় খাওয়ানো ঠিক হবে না। এই ভয় তারা দুজনে বলল, কিন্তু সানা তো আর কথা শোনার মতন বাধ্য মেয়ে না, তাই তার সোজা কথা, ফুচকা না খাওয়ালে সব বলে দেবে। বাধ্য হয়ে বেচারা কুদ্দুস রাস্তার একপাশে গাড়ি থামিয়ে ফুচকা খেতে নিয়ে যায় সানা আর রেহানাকে। ফুচকাওয়ালার সামনে গিয়ে বলে, মামা, অনেক ঝাল দিয়ে আর একটু বেশি টক দিয়ে 2 প্লেট ফুচকা দিবেন। আর রেহানা আপু আর ভাইয়া, আপনারা ঝাল খাবেন কি না? সানা একাই 2 প্লেট, তাও ঝাল দিয়ে দিয়ে নিচ্ছে। যদি সানা অসুস্থ হয়ে যায় কোনোভাবে, তাহলে সাফওয়ান কুদ্দুসকে যে কি করবে। আর বেচারা কুদ্দুসও পড়েছে চিপায়। মনে মনে কুদ্দুস আওড়ালো, আমি ফাঁসায়া গেছি মাইয়ার চিপায়। কিছু বললেন ভাইয়া? আরে না ভাবি, মামা আপনাদের জন্য 2 প্লেট ঝাল কম দিয়ে ফুচকা বানান। ফুচকা নিয়ে মনের আনন্দে খেয়ে যাচ্ছে সানা। নাক মুখ লাল হয়ে আসছে ঝালে তার, তবুও খাওয়া থামাচ্ছে না সে। রেহানা আর কুদ্দুস খাচ্ছে আর নিজেদের মধ্যে কথা বলছে। এইদিকে 2 প্লেট ফুচকা শেষ করে আবার 1 প্লেট নাগা মরিচের বেশি করে দিয়ে বানালো।
4 প্লেট ফুচকা খাওয়ার পর নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে সানার। টিস্যু দিয়ে নাক মুছছে আর খাওয়া চালিয়ে যাচ্ছে। সবগুলো ফুচকা ফিনিশ করে দোকান থেকে পানি নিয়ে খেলো। সানাকে ঝালে খুব ভালোভাবেই পেয়ে বসেছে। কুদ্দুস ভাইয়া, আমি বাসায় যাব। কুদ্দুস আর রেহানা খেয়াল করলো সানার কথা। সানার দিকে তাকিয়ে দেখে সানার চেহারা লাল হয়ে আছে, ঠোঁট হালকা ফুলে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। সানা ঝালে ফোঁপাতে লাগলো। কুদ্দুস বিল দিয়ে বাড়ির দিকে রওনা দিল। সানা গাড়ির সিটে হেলান দিয়ে বসে আছে। ঝালে দুনিয়া ঘুরছে তার। কেন যে এত ঝাল খেতে চায় সে? বাড়িতে গিয়ে দেখে অলরেডি সেখানে সাফওয়ান বসে আছে। ওদের আসতে লেট হয়ে যাওয়ায় 3 জন চোরের মতন মুখ করে দাঁড়িয়ে আছে। সানা দৌড়ে নিজের রুমে চলে যায়। কুদ্দুস আর রেহানা, আপনাদেরকে আমি পরে দেখছি, আগে আসল জনকে দেখে আসি। সাফওয়ান গিয়ে দেখে সানা পানি খাচ্ছে, আশেপাশে কিছু খুঁজছে। সানা নাক টেনে নিজের দিকে ঘোরালো। সাফওয়ান, আমাকে মারার হলে বা বকার হলে বকেন, কিন্তু আগে কিছু করেন, আমার ঝাল লাগছে প্রচুর, হেল্প মি। সাফওয়ান সানার দিকে তাকিয়ে দেখে মেয়েটি ঝালে যেন কেমন করছে, ফোলা লাল ঠোঁট কাঁপছে। সাফওয়ান তার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সানা সাফওয়ানের দিকে তাকিয়ে আছে। সাফওয়ান মুগ্ধ দৃষ্টিতে সানার দিকে তাকিয়ে চোখের পলক ফেলতে ভুলে যায়। সানা নিজের চোখ বন্ধ করে নেয়। সানা নিজের চোখ অফ করে আছে, তাই সাফওয়ান পকেট থেকে একটা চকলেট বের করে সানার মুখে পুরে দিল। সানা চোখ খুলে সাফওয়ানের দিকে তাকিয়েই থাকে। সাফওয়ানের রিয়াকশন দেখে হাসতে হাসতে শেষ। এইটুকু মেয়ে আর তার ভাবনা চিন্তা কি? এই ঝালে কি আমার মাথা ঠিক ছিল নাকি? আর আমি গল্পতে পড়েছি, নায়িকার যখন ঝাল লাগে তখন নায়ক এভাবেই ঝাল কমায়। না আমি কোনো নায়ক আর না তুমি নায়িকা, পিচ্ছি কোথাকার। এই এই, আপনি আমাকে একদম পিচ্ছি ডাকবেন না, আধবুড়ো বেটা। শাট আপ সানা। সানা মুখ গোমড়া করেই চকলেট খেতে লাগলো। সাফওয়ান সেদিকে তাকিয়ে আছে। এভাবে আমার দিকে তাকিয়ে আমার খাবারে নজর দিয়েন না, আমার পেটুতে ব্যথা করবে। ভুলে যেও না, চকলেট আমার আনা। আরও চকলেট আছে, কিন্তু তোমার এই কথার জন্য আমি দেব না মেয়ে। না দেন, আমার লাগবে না। কার থেকে পারমিশন নিয়ে তুমি মাঝ রাস্তায় নেমে ফুচকা খাও? আমাকে জিজ্ঞেস করেছিলে? জানো এই জায়গায় আমাদের কতটা বিপদ, যেখানে আমি কোনো গার্ড বা সিকিউরিটি ছাড়া যাই না। আমার স্ত্রী হয়ে তুমি কোনো পারমিশন ছাড়াই মাঝ রাস্তায় আচরণ করো। নেক্সট টাইম এইরকম কাজ দেখলে আমি সোজা তোমাকে বাপের বাড়ি বাসায় পাঠিয়ে দেব। সাফওয়ান এই ঠান্ডা কণ্ঠের ধমকিতে কাজ হয়ে যায়। সানার হাস্যোজ্জ্বল চেহারা মলিনতায় ছেয়ে যায়। সে যে বাড়িতে ফিরে যেতে চায় না। সানা গভীর চিন্তায় দেখে সাফওয়ানকে ভুরু কুচকে তাকিয়ে আছে। মাঝে মাঝে কোন ভাবনায় চলে যায় সানা কে জানে। সাফওয়ানের খুব টায়ার্ড লাগছে, তাই ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। সানাও বিছানা থেকে নেমে আলমারিতে গিয়ে সব ড্রেস সাজাতে লাগে। এই প্রথম সে নিজে গিয়ে নিজের পছন্দ মতো ড্রেস কিনলো। আজকের দিনটা সানার কাছে স্মরণীয় হয়ে থাকবে। ফুচকা অনেক দিন ধরে সানার খাওয়া হয়নি, তাই আজকে দেখে লোভ সামলাতে পারেনি। আর যাই হোক, ফুচকার লোভ সামলানো যায় না। সানার গোছানো শেষ হতেই সাফওয়ান চলে আসে। সানাও নিজের ড্রেস পরে বের হয়ে সেও গোসলে চলে যায়। সাফওয়ান নিজের কাজ করা শুরু করে। ভোটের কাজ শুরু হতেই বেশি দেরি নেই, কাজের অনেক চাপ। সানা গোসল সেরে আসে, সাফওয়ানকে কাজ করতে দেখে। এই, আপনি নিজের যত্ন নেন, গোসল করে আসছেন, হাতে পায়ে লোশন দিয়েছেন, সারাদিন কাজ কাজ নিজের ত্বকের যত্ন নেবেন। আমি কি মেয়ে নাকি যে সারাদিন ধরে রূপচর্চা করব? আমি অনেক ব্যস্ত, অনেক কাজ আছে আমার। সানা লোশন এনে নিজেই সাফওয়ানের হাতে পায়ে মাখিয়ে দিতে লাগলো। সাফওয়ান অবাক চোখে তাকিয়ে আছে সানার দিকে। এই মেয়ের কাজে সাফওয়ান দিন দিন অবাক হচ্ছে। সানাকে কিছু বলা না বলা সমান। এই এখন রাগ হয়ে আছে, কিন্তু কিছুক্ষণ পর সেই বিষয় নিয়ে কিচ্ছু মনে থাকে না। সানা, সাফওয়ানের কোমল কণ্ঠস্বরে কানে আসতেই কেঁপে উঠল সানা। এই কয়েকদিনে এই প্রথম এত কোমল কণ্ঠে ডাকলো। জি বলবেন? ক্ষুধা লাগছে, নিচ থেকে খাবার নিয়ে আসো। সানা সাফওয়ানকে ছেড়ে নিচে চলে যায়। কিভাবে আর হয় কি, নিজেকে বকতে লাগলো সানা যে দিন দিন বেহায়া হয়ে যাচ্ছে। ফেসবুকে এতদিন গল্পগুলো পড়তে পড়তে সে এখন সেগুলোই কল্পনা করতে থাকে। রেহানা আপা, আমাকে ভাত বেড়ে দাও তো, ওনার ক্ষুধা লাগছে। ম্যাডাম, আপনার একটা কথা বলার ছিল। হ্যাঁ আপা, বলেন। আজকে আমাদের সাথে শপিং মলে থাকা ওই মহিলার কথা মনে আছে?
হ্যাঁ, ওই ডাইনি আন্টিটা? হ্যাঁ, ওনার নাম মিথিলা। উনি হলেন সাফওয়ান স্যারের আগের প্রেমিকা। স্যার মিথিলা ম্যাডামকে খুব ভালোবাসতেন। ম্যাডাম কিন্তু এর পরেও স্যারকে ছেড়ে চলে যায়। সানার মাথা ও মন মনে হচ্ছে ঘুরছে। সাফওয়ান কাউকে ভালোবাসতো? এই কারণেই কি সানাকে সাফওয়ান মেনে নিচ্ছে না? সানার কেমন যেন লাগছে, তবুও সে নিজেকে সামলায়। আপা, এসব বাদ দেন। এসব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তাড়াতাড়ি আমাকে প্লেটটা দিন, ওনার ক্ষুধা লাগছে। আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। ছি ছি আপা, আমি কষ্ট পাই নাই। এভাবে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। না, আপনি আমাকে বলেছেন, আমি শুনেছি। সানা খাবার নিয়ে চলে গেল ওপরে। এসব নিয়ে ভেবে সানা নিজের মুড খারাপ করতে চায় না। সে ছিল আর এখন সানা আছে। অতীতকে নিয়ে ভবিষ্যৎ খারাপ করতে চায় না। সানা খাবার নিয়ে রুমে চলে যায়। আমাকে একটু খাইয়ে দাও তো সানা, আমি অনেক ইম্পর্টেন্ট কিছু টাইপ করছি। আমি? সানা অবাক হয়ে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। বিশ্বাস হচ্ছে না যে সাফওয়ান তাকে খাইয়ে দিতে বলে। সাফওয়ান বিরক্তিকর নিঃশ্বাস ফেলে। না খাইয়ে দিলে বলো, এভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? না না, দাঁড়ান, হাত মুখ ধুয়ে এসে দিচ্ছি। দাঁড়াতে পারবো না, বসে আছি আমি। সানা কথা বাড়লো না। হাত মুখ ধুয়ে এসে খাবার মেখে সাফওয়ানকে খাইয়ে দিতে লাগলো। যে মেয়ে মায়ের হাতে খাওয়ার জন্য কি বায়না করতো, আজ সে তার স্বামীকে খাইয়ে দিচ্ছে। সাফওয়ান কাজ করতে করতে সানার হাতের খাবার খাচ্ছে। কাল তৈরি থেকো সানা, আমি তোমাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাব। কি নিয়ে পড়তে চাও তুমি? কি? আমি কোনো স্কুলে টিউশনে ভর্তি হতে পারবো না। আমার পড়াশোনা করার কোনো ইচ্ছে নেই। পড়ালেখা ইচ্ছে থাকলে তো আমি বাবার বাসাতেই করতে পারতাম। আমি আপনাকে বিয়ে করে কি লাভ করলাম, সেই যদি আপনি আমাকে স্কুলে ভর্তি করান? সানা, মজা বাদ দাও। আমি জানি এগুলো মজা করেই বলো। যাই হোক, তোমার স্বপ্ন কি, ভবিষ্যতে কি হতে চাও? অনেক ভালো একজন বউ আর মা। মন দিয়ে সংসার করতে চাই। সানা, আমার মেজাজ খারাপ করো না। পড়াশোনা নিয়ে কেউ মজা করে না। সানার বলা কথাগুলো এতদিন মজা ভেবে নিয়েছিল সাফওয়ান। সে ভাবছিল সানা মজা করে পড়বে না বলছে, কারণ প্রত্যেকটা মেয়ে চায় পড়াশোনা করে নিজে কিছু করতে। নিজের পায়ে দাঁড়ানোর কত স্বপ্ন থাকে। সানার কথায় সাফওয়ানের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। কত মেয়ে জানো, পড়াশোনা করতে চেয়েও সেই সুযোগ সুবিধা পায় না। হয়তো আর্থিকভাবে, না হয় পারিবারিকভাবে। অনেকের স্বামী তাদের স্ত্রীর স্বাবলম্বী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। সানা, জানো আমাদের দেশে একজন মেয়ে কতটা স্ট্রাগল করে নিজের পড়াশোনা কন্টিনিউ করার জন্য? সেই জায়গায় সব সুবিধা তুমি পাচ্ছ। তোমার হাজব্যান্ড তোমাকে পড়াশোনায় হেল্প করবে, আর তুমি বলছো পড়বে না? আমি কোনো অশিক্ষিত মেয়ের সাথে সংসার করব না, শুনে নাও সানা। আমি তো এইট অবধি পড়েছি, তাই না? সেই হিসেবে আমি অশিক্ষিত না? সানা করুণ চোখে সাফওয়ানের দিকে তাকালো। আমার কথাই শেষ কথা সানা, পড়াশোনা না করলে তুমি এই বাসায় থাকতে পারবে না, আর না আমার জীবনে। আপনি আমার সাথে এমন কেন করছেন? পড়াশোনা জিনিসটা আমার সাথে যায় না, আমাকে দিয়ে হবে না। আমার শেষ কথা সানা এটা। আমি চাই না ভবিষ্যতে আমার বাচ্চারা অশিক্ষিত মা পাক, আর তাদের পড়াশোনা গোল্লায় যাক। গোল্লায় কেন যাবে? আপনার এত টাকা পয়সা, অনেকগুলো টিচার রেখে দেবেন, তাহলেই হবে। এত কিপটেমি ভালো না। মা যদি হয় পড়াচোর, পড়ার আশেপাশে না ঘেঁষে, এই রকম মায়ের সন্তানরাও সেম পড়াচোর হবে। মুখ গোমড়া করে গাড়িতে বসে আছে আমাদের সানা। এত কাহিনী করেও সে স্কুলে ভর্তি হওয়া থেকে আটকাতে পারল না। সাধারণত 15তে সবাই এসএসসি দিয়ে দেয়। সানা 15 বছরে নবম শ্রেণীতে ভর্তি হচ্ছে কেন? কারণ সানা একবার ফেল করে দ্বিতীয়বারের টাইমে পাস করে। পড়ালেখা এত কঠিন কেন? এইভাবে চেহারা গম্ভীর করে রাখলে তোমাকে ভুতুম প্যাঁচে লাগে সানা। আপনি আমার সাথে কথা বলবেন না, আপনার সাথে আমার কোনো কথা নেই। সানা, তুমি কি জানো তুমি ট্যারামি করছো? না, আমি জানতাম না তো। শোনো, পড়াশোনা না করলে কেউ তোমাকে ভালো জানবে না। শপিং মলের কথা মনে আছে? মিথিলা যদি তোমাকে পড়াশোনা করো না বলে কোনো অপমান করে, তাহলে কি ভালো লাগবে তোমার? না তো, আমার ভালো লাগবে না। ওই আপুটা পচা অনেক, আপনি তার সাথে কথা বলবেন না। যাই হোক সানা, আমি ওর সাথে কথা বলি না। স্কুলে গিয়ে সানাকে 10ম শ্রেণীতে ভর্তি করালো। ক্ষমতা প্রয়োগ করতে হয়েছে আজকে সাফওয়ানকে, না হলে নবম শ্রেণীর ছাত্রীকে কখনোই 10ম শ্রেণীতে ভর্তি করানো যায় না। অনেক কথা বোঝানোর পর সানা মানবিক শাখায় ভর্তি হলো।
এমনিই পড়তে চায় না, তারপর যদি সায়েন্স নিতে বলতো তাহলে তো পড়তোই না। এই মেয়েকে ওপরবেলা কী দিয়ে বানিয়েছে সেই জানেন। তা মিস্টার সাফওয়ান, কে হয় আপনার মেয়েটি? হেডমাস্টারের কথায় সাফওয়ান একবার তাকায় সানার দিকে। সানা অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে উত্তর শোনার জন্য। সাফওয়ান মুচকি হেসে বলে, আমার কাজিন লাগে। কাজিন লাগে শব্দটা সানার কান অবধি পৌঁছানো মাত্রই তার ছোট্ট হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কি এমন হয়ে যেত তাকে স্ত্রী বলে পরিচয় দিলে? সাফওয়ানকে পিছনে রেখেই আগে আগে গাড়িতে চলে গেল সানা। অভিমান হয়েছে তার অনেক। সবসময় এমন অভিমান মানার মতো না। সাফওয়ান কপাল চাপড়াবে এমন দশা, কারণ এই মেয়ে কথায় কথায় অভিমান করে। স্কুল হোক কিংবা কোনো জায়গা হোক, যদি সানাকে তার স্ত্রী হিসাবে পরিচয় দেয় তাহলে সানার উপর অনেক বিপদ আসবে। ভোট অবধি অনেক সাবধানে থাকতে হবে তার। সাফওয়ান হেডমাস্টারের কাছ থেকে বিদায় নিয়ে নিজেও গাড়ির কাছে চলে গেল। গাড়িতে বসে সানাকে সিট বেল্ট বেঁধে দিল। শোনো, রাগ করো আর যাই করো, তোমাকে সেদিনই আমি আমার স্ত্রী বলে পরিচয় দেব সবার কাছে, যেদিন তুমি আমার যোগ্য হবে। আর আমার যোগ্য হতে হলে তোমাকে পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে। আমার পড়ালেখা করতে ভাল লাগে না। যদি আমাকে আপনি পড়ালেখা করলে নিজের যোগ্য বলে মনে করেন, তবে আমি কথা দিলাম আমি পরীক্ষায় ভালো মার্কস এনে দেখাবো। সানার মধ্যে একটা জেদ তৈরি হয়েছে পড়ালেখা করে নিজেকে যোগ্য প্রমাণ করার। এটাই তো সাফওয়ান করতে চেয়েছে। যেভাবেই হোক ওকে পড়াশোনা করাতেই হবে। সানার এমন খামখেয়ালিপনা সহ্য করা যাবে না। এরকম থাকলে যে কেউই তাকে ঠকিয়ে যাবে। আচ্ছা সানা, তোমার না ফুচকা অনেক পছন্দের? হ্যাঁ, ফুচকা অনেক পছন্দের। ফুচকার কথা শুনতেই সানা অনেকটা এক্সাইটেড হয়ে গেল। সানার মুখে অটোমেটিক হাসি এসে পড়ল। মেয়েটা অল্পতেই কত এক্সাইটেড হয়ে পড়ে। মেয়েটা একটু আগে করা অভিমান এখন কেটে গেছে। বয়সটা আবেগের। তাহলে চলো, আজকে বাসায় ফুচকা পার্টি হবে। ঝাল ঝাল ফুচকা পার্টি। সত্যি? হ্যাঁ, ৩ সত্যি। সানা সাফওয়ানকে জড়িয়ে ধরে তার গালে চুমু খেয়ে নিল। হঠাৎ এমন হয় সাফওয়ান গাড়ি থামিয়ে ফেলল। সানার দিকে তাকিয়ে আছে সে। মেয়েটার এমন কাণ্ডগুলো যে সাফওয়ানকে এলোমেলো করে দেয়। সানা আবারও সাফওয়ানের আরেক গালে চুমু দিয়ে দিল। গাড়ির পিছন সিটে যে কুদ্দুস বসে আছে তা তার খেয়ালই নেই। সানার কাণ্ডে পিছনে বসা কুদ্দুস চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সানা যখন কপালে চুমু দিল সাফওয়ানের, তখন কুদ্দুস কেসে উঠল। কুদ্দুসের কাশির আওয়াজ শুনে দুজনই পিছন ফিরে তাকিয়ে দেখে সানা খেয়ালই নাই যে কুদ্দুস পিছনে বসা। সানা লজ্জা পেয়ে দ্রুত সামনের দিকে ঘুরে চুপচাপ বসে পড়ল। সাফওয়ান তো বেচারা নিজেই শক্ট হয়ে আছে। বেচারা কুদ্দুসের সামনে কতটা লজ্জা পেল। সানার দিকে চোখ গরম করে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। কুদ্দুস মিটিমিটি হেসে যাচ্ছে আর মনে মনে বলছে বাসায় গিয়ে রেহানাকে এসব জানাতে হবে। বাড়িতে পৌঁছে সানা উপরে চলে গেল আর সাফওয়ান কুদ্দুসকে ফুচকা আনতে পাঠিয়ে দিল। যেহেতু বলেছে তখন খাওয়াতেই হবে। এই ফুচকার জন্য সাফওয়ানের মান সম্মানে টান লাগছে। সানা গোসল সেরে চুল শুকাতে ব্যস্ত ব্যালকনিতে বসে। বাড়ির চারিদিকে কত গার্ডস, কত নিরাপত্তা দেওয়া। দেবে নাই বা কেন? হবু মন্ত্রীর বাড়ি যে। ভোটে দাঁড়িয়েছে এবার সাফওয়ান নতুন করে। কিভাবে চাপছে এই ভূত কেউ জানে না। বাসার কথা বলার জন্য মন আকুপাকু করছে সানার। কতদিন বড় আপা, মা, বাবার সাথে তার কথা হয়নি। এখন মায়ের প্রতিটি কথা হাড়ে হাড়ে টের পাচ্ছে সানা। মা যখন বলতো যে শ্বশুর বাড়ি গেলে মেয়েদের বাপের বাড়ির কথা খেয়ালই থাকে না। সানাকে মন খারাপ করে বসে থাকতে দেখে সাফওয়ানেরও খারাপ লাগছে। তাই সানার কাছে গিয়ে দাঁড়ালো। কি হয়েছে তোমার? আমার না আম্মু আর আব্বুর কথা খুব মনে পড়ছে। তাদের সাথে কথা বলতে ইচ্ছে করছে অনেক। কেন, তোমার ফোন কই? কল দিয়ে কথা বলো। আমার ফোন নেই। দেখেছেন কি আমার হাতে ফোন আছে কিনা? সত্যিই তো, সানা তো ফোন চালায় না। সাফওয়ানের এই বিষয়টি খেয়াল ছিল না। সাফওয়ান নিজের মোবাইল এগিয়ে দিল সানার কাছে। সানা মোবাইল পেয়ে খুশি হয়ে গেল। সে তার বাবার নাম্বার উঠিয়ে কল দিল তাড়াতাড়ি। সানার সব এক্সাইটমেন্টে পানি ঢেলে দিয়ে ফোন নাম্বার বন্ধ এলো। প্রায় কয়েকবার কল দিল, কিন্তু প্রতিবার সেম। সানা, গ্রামে তো ঠিকঠাক নেট পাওয়া যায় না, কারেন্ট থাকে না। মেবি তাই ফোন লাগছে না। কাল সকালে আবার চেষ্টা করো। হয়তো আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, আর শোনো, আমি তো আবার গ্রামে যাব কিছুদিন পরে।
তখন তোমার মা বাবার বোনকে নিয়ে আসবো। সাফওয়ানের কথা শুনে একটু আগে গোমড়া করে রাখা চেহারায় খুশির বন্যা বইতে লাগলো। মা বাবা এমনই এক জিনিস, মা বাবার মতন কেউ নেই দুনিয়াতে। এখন সে অপেক্ষায় দিন গুনবে কবে আসবে তারা। রুম থেকে বেরিয়ে সাফওয়ান ফুচকা নিয়ে আবারও রুমে হাজির হয়েছে। সানাকে ডেকে খেতে বলল। সানা আর সাফওয়ান একসাথে ফুচকা খাওয়া শুরু করলো, অ্যাজ আ কম্পিটিশন। শোনেন, আমি জিতলে আমার একটা কথা আপনাকে শুনতে হবে, আর আপনি জিতলে আপনার একটা কথা আমি শুনবো। ওকে সানা, কিন্তু চিটিং করবে না। আচ্ছা। সানার টকে একটু ঝাল বেশি দেওয়া হয়েছে। রেহানা জানে সানা কেমন ঝালখোর, তাই একটু কেন, অনেকটাই দিয়েছে। নাগামরিচ আর চিলি পাউডার। কিন্তু সাফওয়ান কম ঝাল খায়, তা আলাদা টক করে এনেছে শুধু। সানা আর সাফওয়ান খাওয়া শুরু করেছে। সানা খুব দ্রুত নিজের ফুচকা শেষ করছে। সানাকে এত ফুচকা খেতে দেখে সাফওয়ান অবাক হয়ে যায়। সানা ধীরে খাও, গলায় আটকে যাবে কিন্তু। আমার কিছু হবে না। সানা দ্রুত খেতে গিয়ে সত্যি সত্যিই ফুচকা গলায় আটকে ফেলে। সানার অবস্থা দেখে ভয় পেয়ে যায় সাফওয়ান। তাড়াতাড়ি পানি খাইয়ে দেয় সানাকে। সাফওয়ান যখন সানাকে নিয়ে ব্যস্ত, সেই ফাঁকে সানা নিজের টকের সাথে সাফওয়ানের টক পাল্টে দেয়। এই জন্য বলেছিলাম ধীরে সুস্থে খাও, কথা শুনলে না? আর খাওয়া লাগবে না তোমার, যাও। এটা হবে না, আমি এখন ঠিক আছি, আবার শুরু করেন। সানার জেদের কাছে হার মানতে হলো সাফওয়ানকে। আবারও তাদের সেই ফুচকা কম্পিটিশন শুরু হয়ে গেল। ঝালওয়ালা টক দিয়ে যেই সাফওয়ান ফুচকা খেলো, তখনই সাফওয়ানের মুখের রিয়াকশন চেঞ্জ হয়ে গেল। চোখগুলো বড় বড় হয়ে গেল। কোনো রকমে মুখে থাকা ফুচকা গিলে সানার দিকে তাকালো। সানা তার দিকে তাকিয়েই মুচকি হাসছে। সাফওয়ানের রীতিমতো ঝালে গলা জ্বলে যাচ্ছে। টেবিল থেকে পানি নিয়ে গড়গড় করে গিলে খাচ্ছে সাফওয়ান। কিছুতেই কমছে না ঝাল। সানার কাছে চকলেট ছিল, সে সাফওয়ানকে দেখিয়ে পুরো চকলেট খেয়ে ফেলল। চকলেট খেয়ে সানা জোরে জোরে হাসতে লাগলো। সাফওয়ান এক টানে সানাকে নিজের কাছে নিয়ে আসে। ঝালের জন্য সাফওয়ান ফোঁপাচ্ছে। এত ঝাল সে জীবনেও খায়নি। সানাকে এখন তার পেটাতে ইচ্ছে করছে। শক্ত করে সানার কোমর চেপে ধরে সানা গতবারের কাহিনী মনে করে চুপচাপ দাঁড়িয়ে আছে। সাফওয়ান সানাকে অবাক করে দিয়ে সানার অধর যুগল নিজের আয়ত্তে করে নেয়। সানার চোখ দুটো বড় বড় হয়ে যায়। সানা বেআক্কেলের মতন বসে আছে। সাফওয়ান সানার টক দিয়ে ফের দুটো ফুচকা খেয়ে চ্যালেঞ্জ জিতে গেল। সানা এখনো কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কাহিনী নিয়েই ভাবছে। আগের বার যা ভেবেছিল তখন হয়নি, এবার যখন ভাবছিল কিছু করবেন না, আর তখনই। বোকারানি, এভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? আপনি আপনি একটা অসভ্য। বাহ, এর আগে যখন নিজে বলেছিলে তখন নিজেকে অসভ্য লাগেনি, আর আজ আমি যখন করলাম তখন আমি অসভ্য হয়ে গেলাম। যাই হোক, আমি কিন্তু চ্যালেঞ্জ জিতে গেছি। কিসের চ্যালেঞ্জ? কবেকার চ্যালেঞ্জ? কি পাল্টিবাজ মেয়ে তুমি সানা। সানা শেষে কিনা পাল্টি খেয়ে হেরে গেল। সাফওয়ান ভাবতেই পারেনি যে সানা এভাবে পাল্টি খেয়ে যাবে। সানা অবাক হওয়ার ভান করে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। সানা জানেই না সাফওয়ান কি সম্পর্কে কথা বলছে। শুনুন, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। এখন যদি তুমি ঘুমাও, তোমার জন্য আনার সারপ্রাইজ তুমি কিভাবে পাবে? কি সারপ্রাইজ? আচ্ছা চলো, তোমাকে আমি তোমার সারপ্রাইজ দেখিয়ে নিয়ে আসি। সানার এক হাত নিজের হাতের মধ্যে আবদ্ধ করে নিল সাফওয়ান। নিজের রুম থেকে বেরিয়ে আর এক রুমের দিকে হাঁটা দিল সে। রুমের দরজা খুলেই হাঁ করে তাকিয়ে আছে সানা। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না যেটা সত্যি নাকি। পুরো রুমকে সানার পছন্দের রঙের দ্বারা সাজানো হয়েছে। ডিপ পার্পেল রং সানার অতি প্রিয় একটি রং। খাটের মাঝখানে রাখা আছে সেই দিনে মলের পছন্দ করা বড় টেডি বিয়ারটা। সাফওয়ানের হাত ছাড়িয়ে দৌড়ে লাফিয়ে ওঠে খাটে, আর টেডি বিয়ারের ওপর শুয়ে পড়ে। টেডি বিয়ারটাকে জড়িয়ে ধরে আছে সানা। খুশিতে চোখ মুখ উজ্জ্বল হয়ে আছে তার। সাফওয়ানের খুব ভালো লাগে মেয়েটাকে অনেক দিন পর খুশি করতে পেরে। এরপর শুরু হলো তাদের জীবনযাত্রা। স্বাভাবিক নিয়মেই সাফওয়ান আর সানার জীবন চলছে। সানা নিজের পড়ালেখা নিয়ে বিজি, আর সাফওয়ান নিজের মন্ত্রিসভা নিয়ে। দেখতে দেখতে যে চোখের পলকে 3টে বছর কিভাবে কেটে গেল সানা টের পেল না। তার মন্ত্রীমশাইয়ের সাথে আজ তার কত দূরত্ব তৈরি হয়েছে। কেউ প্রয়োজন ব্যতীত কোনো কথা বলে না।
টেবিলে বসে আগের কথা ভেবে যাচ্ছিল সানা এক মনে। তখন দরজায় টোকা পড়ল। রেহানা আপা, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আসো সানা, সবাই চলে এসেছে। তোমার জন্য সবাই নিচে অপেক্ষা করে আছে। বড় ম্যাডাম কেমন জানোই তো বোন। সবাই আসার কথা শুনেও সানার মধ্যে আর সেই আগের মতন এক্সাইটমেন্ট কাজ করে না। 15 বছরের সেই কিশোরী আজ অষ্টাদশীতে পা দিয়েছে। সময়ের সাথে সাথে সানাও অনেক বোঝদার হয়ে উঠেছে। সেই চঞ্চল সানা যেন কবেই কোথায় হারিয়ে গেছে। তুমি গিয়ে সবাইকে খেতে দাও, আমি আসছি আপু। তুমি জানোই তো, তোমাকে সব পরিবেশন করে দিতে হবে, না হলে কেউ খাবে না, আর তোমাকেই কথা শোনাবে। তুমি রান্নাঘরে গিয়ে সব রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি, সার্ভ করব। সানার কথা শুনে রেহানা রান্নাঘরে চলে গেল। সারাও নিজের বই খাতা গুছিয়ে টেবিলে রেখে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করতে লাগলো সানা। সানা ও সাফওয়ান আলাদা থাকে অনেক আগে থেকেই। সানাও নিজের মতন করে থাকে। আগের থেকে অনেকটা মোটা হয়ে গেছে সানা। দেখতেও অনেক সুন্দরী হয়েছে সে। আলমারি থেকে স্বর্ণের চেন, দুল, আংটি, নাকফুল বের করে পরে নিল সে। হাতে চুড়ি পরে আয়নায় নিজেকে দেখতে লাগলো। আজ অনেক দিন পর সেই জিনিসগুলো পরলো। না হলে তো সবাই জানে যে সানা সাফওয়ানের কাজিন এবং অবিবাহিত। ভাবলেই হাসি পায়। সেই যে ছোট্টবেলায় খেলা তার পুতুলের ঘর হয়ে আছে সংসার তার। চোখের নিচে একটু কাজল দিয়ে শাড়ির ঘোমটা টেনে বেরিয়ে পড়ল সানা। সবাইকে দেখাতে হবে এখন সে আদর্শ একজন পুত্রবধূ। তবে আজও সে শাশুড়ির মন জয় করতে পারেনি। ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালো সানা। সবার উদ্দেশ্যে বলল, মামা, মামি, কেমন আছেন আপনারা? মামনি, তুমি কেমন আছো? ভালো মামু। মামুর কথায় মুচকি হাসি উপহার দিল সে। এই মামুই এখন তার সব। থাক থাক, এখন আর ঢং করে আমাদের অবস্থা জানতে হবে না। কখন আসছি আমরা, আর মহারানীর আসার সময় হয়েছে এখন। তা এতক্ষণ ওপরে কি করছিলে? শাশুড়ির এইরূপ ব্যবহারে কোনো হেলদোল দেখালো না সানা। মহিলা এমনই সব সময়। পড়তে বসেছিলাম মামি। পড়াশোনা করে আর কি হবে? প্রথমেই তোমাকে বলে পাঠিয়েছিলাম আমার ছেলের খেয়াল রাখবে। আর কি করলে? আমার বংশের প্রদীপ দুনিয়া দেখার আগেই তাকে মেরে ফেললে। পুরানো ক্ষতই আঘাত লাগলে সেই আঘাত আবার সক্রিয় হয়ে ওঠে। সানার চোখ ছলছল করে উঠল পুরনো স্মৃতি মনে পড়তেই। আর কত এভাবে সবাই আঘাত করবে তাকে। আহ মম, কোন কথা থেকে কোন কথায় যাচ্ছ? যাও তো, তোমরা ফ্রেশ হয়ে আসো তাড়াতাড়ি, আমার ক্ষুধা পেয়েছে। আর ভাবি ভাইয়া কোথায়? তোমার ভাইয়া আর তার কোথায় থাকবে বলো? হ্যাঁ, ভাইয়ার তো শুধু কাজ আর কাজ। যাও, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিই টেবিলে। সানার শাশুড়ির একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিজেদের জন্য করা বরাদ্দকৃত রুমে ঢুকে গেল। সবার চলে যাওয়ার পর সানার চোখ থেকে গড়িয়ে পড়ল এতক্ষণ ধরে রাখা আটকে রাখা বৃষ্টিকণা। বাম হাত দিয়ে চোখের পানি মুছে সবার খাবার সাজাতে চলে গেল সে। সাফওয়ান আজকে জলদি চলে আসলো মা বাবার আসার খবর পেয়ে। তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে সানার সাথে ধাক্কা খেলো। সানাকে দেখেও না দেখার ভান করে সোজা মায়ের রুমে চলে গেল। সানাও সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। টেবিলে বসে অপেক্ষা করছে সবার জন্য। সবাই আসার পর সানা সবাইকে খাবার বেড়ে দিতে লাগলো। যখন যার যেটা লাগছে সে দিচ্ছে। সব খাবার আজকে সানা নিজের হাতে রান্না করেছে। ভাবি, তুমিও আমাদের সাথে খেতে বসো। না, ও এখন খেতে বসলে আমাদেরকে খেতে দেবে? ও বরং সবার শেষেই বসুক। লামিয়া সানাকে খেতে বসে বলায় সানার শাশুড়ি না করলো। সানার এতে খারাপ লাগলো না। আমার বাসায় কাজ করার জন্যই আমি মেড রেখেছি মম। সানা খেতে বসলে ওরা বেড়ে দেবে। বাহ, বেশ ভালোই বউভক্ত হয়েছি দেখছি সানু। মায়ের কথায় বিরক্তি প্রকাশ করলো সাফওয়ান। করবে নাই বা কেন? সারাদিন পার্লামেন্টের কাজ সামলে বাসায় এসে কার এসব দেখতে ভালো লাগবে? বউভক্ত না মা, আমরা সবাই এখন খাচ্ছি, ও কার সাথে খাবে? আমি রেহানা আপার সাথে পরে খাবো, আপনারা খেয়ে নিন। এতদিন সানা খেয়েছে কিনা সেই খোঁজ নেওয়ার কেউ ছিল না। আজকে এত দরদ কেউ দেখাতে বলেনি। মনে মনে আওড়াচ্ছে সানা একা দাঁড়িয়ে। সবাই খাওয়া শেষ করে ড্রয়িং রুমে গিয়ে বসলো। টেবিলের সব এঁটো থালা বাসন রেহানা আর সানা মিলে গুছিয়ে নিল। রেহানা আর সানা মিলে খেতে বসলো একসাথে। আর কতদিন এভাবে চলবে সানা? কবে নিজেদের মধ্যে সব কিছু ঠিক করে নেবে তোমরা? কতটা দূরত্ব তৈরি হয়েছে তোমাদের মাঝে?
তোমাদের এভাবে দেখতে আমার মোটেও ভালো লাগছে না সানা। বাদ দাও তো আপু, কিছু কিছু জিনিস এভাবেই ছেড়ে দিতে হয়। আমার কপালে যা আছে তাই হবে। সানা নিজের প্লেট নিয়ে উঠে চলে গেল বেসিনে ধুয়ে নেবে। রেহানা বলল সে করে নেবে, সব সানাকে করতে হবে না। সানা ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালো। সেখানে কথা হচ্ছে সাইফকে আশা নিয়ে। কতগুলো বছর পর ছেলেটা দেশে ফিরবে তা নিয়ে অনেক এক্সাইটেড সাফওয়ানের মা। আমার ছেলের জন্য সাফওয়ানের অপর দিকের রুমটা গুছিয়ে রাখো সানা। সাইফ একদম অপরিচ্ছন্নতা পছন্দ করে না। শাশুড়ির কথা কানে আসতেই আঁতকে উঠে যায় সানা। সেই রুমে তো এত বছর যাবৎ সানা থাকে, এখন সাইফ আসলে সে কোথায় থাকবে? সাফওয়ানের দিকে একবার তাকায়। সাফওয়ান সানাকে চোখ বুজে বোঝায় হ্যাঁ বলতে। ঠিক আছে মামি, আমি গুছিয়ে রাখবো। কিছুক্ষণ গল্পগুজব করে যে যার কাজে চলে গেল। সানাকে সাফওয়ান নিজের রুমে ডেকেছে। আজ এতগুলো বছর পর আবার সাফওয়ানের মুখোমুখি একান্তে দাঁড়াতে হবে। আচ্ছা, কি ঘটেছিল ওদের মধ্যে যে তারা এত দূরে সরে গেল? চলবে গল্প এক প্রহর ভালোবাসা। লেখিকা নুসাইবা রেহমান আদর।